কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশের কত বড় সাহস হইলে পুলিশ ওপেনলি গুলি করে মারে? হ্যাঁ, পুলিশ কি কার টাকায় চলে? পুলিশ এটা ছাড়তে পারলে ছাড়বেন, টাকার টাকায় চলে। তুমি চলো ভাতারের খাও, নাঙ্গের গান গাও, চলো পাবলিকের টাকায়, আর সরকারের কথায় চলো। কোটা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই নিন্দা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। পদত্যাগের দ্বারপ্রান্তে শেখ হাসিনা, সেই সাথে সরকারে কিন্তু পতন হতে চলেছে, সেই বিষয় নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র কড়াকড়িভাবে মুখ খুলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পিনাকি ভট্টাচার্য কিন্তু শেখ হাসিনাকে রীতিমতো ধুয়ে দিয়েছে এবং এই বাংলাদেশের বিরুদ্ধে কঠিন কথা বলেছে। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখিয়ে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত রূপে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটিকে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই নিন্দা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মিলার বলেন, সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। যে কোনো ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়া উচিত বলেও জানান মিলার। শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। We condemn any violence against peaceful protests. We've been watching this matter very শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা। আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা চলমান বিক্ষোভ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আমরা আরো একবার বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, শান্তিপূর্ণ প্রতিবাদের ক্ষেত্রে মানুষের অধিকার যেন সমুন্নত রাখা হয়। পুলিশের কত বড় সাহস হইলে পুলিশ ওপেনলি গুলি করে মারে? হ্যাঁ, পুলিশ কি কার টাকায় চলে? পুলিশ এটা ছাড়তে পারলে ছাড়বেন, টাকার টাকায় চলে। তুমি চলো ভাতারের খাও, নাঙ্গের গান গাও, চলো পাবলিকের টাকায়, আর সরকারের কথায় চলো। আইনভাবে সরকারের আইন যেটা সেটা নিয়ে চলো। বেআইনিভাবে তোমাকে কে এত সাহস দিছে একটা মায়ের সন্তানকে গুলি করে মারার? ফেরত আনো, সেই সন্তানকে ফেরত দেন, আমার সন্তানকে ফেরত দেন, দেখি কত বড় সাহস। উত্তর আছে আপনাদের কাছে, প্রশ্ন আছে আপনাদের কাছে, যে সেই শাহিদকে ফেরত দেন। যেইভাবে গেছে সুস্থভাবে রাস্তায় নামছে, সুস্থভাবে ফেরত দেন। তাহলে বাপের বেটা, আর না ছাড়তে পারলে ক্যামেরা নিয়ে ঘুরবেন না, বুঝতে পারছেন? রংপুর যাচ্ছি, বাড়িতে বাচ্চা রেখে আসছি, কোন পুলিশ যে গুলি করে মারে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই। সেই ভয়ে বাড়িতে যাচ্ছি, বের হয়েছি, গাড়ি নাই, কিছু নাই, তাও বের হয়েছি যে বাচ্চাকে আবার গুলি করে মারে ফেলে নাকি পুলিশ, এই ভয়ে রাস্তায় বের হয়েছি। পুলিশের তো কোনো গ্যারান্টি নাই, খুনি পুলিশ, যাকে ইচ্ছা তাকে মারতেছে ওপেনলি। এটা কোনো মারতে কে হুকুম দেয়? কে তাকে এত সাহস দেয়? কে সে তাকে এত সাহস দেয়? আমার বাচ্চাকে মারতেছে, কালকে আপনার বাচ্চাকে মারবে, পুলিশের বাচ্চাও মরবে। তাদের তো বাপ মা নাই, তাদের তো সন্তান নাই। উচিত হলে খুনি পুলিশের বাপ মা বাচ্চা কাচ্চাকে সমাজ থেকে বের করে দেওয়া। বুঝেন নাই? রাস্তায় বের হয়েছে কি জন্য? বাচ্চায় বাচ্চা রেখে আসছি, আসি শান্তিতে নাই। যে কোটা আন্দোলনে বাচ্চা গেল কিনা, গুলি খায় মরলো কিনা, একটা তো মরছে। আমার বাড়ি রংপুর, আমার বাচ্চাকে মারতেছে কিনা ওপেনলি, সেই ভয়ে দৌড়াচ্ছি। আমি মা, আমি তো আর স্থির বসে থাকতে পারি না যে আমার ছেলেকে, একটা ছেলেকে তো মারলোই কালকে। পুলিশের কত বড় সাহস হইলে পুলিশ ওপেনলি গুলি করে মারে? হ্যাঁ, পুলিশ কি কার টাকায় চলে? পুলিশ এটা ছাড়তে পারলে ছাড়বেন, টাকার টাকায় চলে। তুমি চলো ভাতারের খাও, নাঙ্গের গান গাও, চলো পাবলিকের টাকায়, আর সরকারের কথায় চলো। আইনভাবে সরকারের আইন যেটা সেটা নিয়ে চলো। বেআইনিভাবে তোমাকে কে এত সাহস দিছে একটা মায়ের সন্তানকে গুলি করে মারার? ফেরত আনো, সেই সন্তানকে ফেরত দেন, আমার সন্তানকে ফেরত দেন, দেখি কত বড় সাহস। দুনিয়া উল্টে যাবে, শহীদ হয়েছে, উমুক হচ্ছে তমুক হচ্ছে, সাইনবোর্ড ব্যানার লাগাচ্ছে, আমার সন্তানকে কি ফেরত দিতে পারবেন? একটা মায়ের সন্তানকে ফেরত দেওয়া যাবে? হ্যাঁ, বের হয়েছি কেন? শখে বের হয়েছি, শখে বের হয়েছি। উত্তর আছে আপনাদের কাছে, প্রশ্ন আছে আপনাদের কাছে, যে সেই শাহিদকে ফেরত দেন, ফেরত দেন। যেইভাবে গেছে সুস্থভাবে রাস্তায় নামছে, সুস্থভাবে ফেরত দেন। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ। আমার ভাইয়ের রক্তের ওপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে? এর আগে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে সরকার। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে তখন সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব দেয়া হবে। আমরা কোটা সংস্কারের পক্ষে। দর্শক শিরোনাম যেমনটা শুনছিলেন, কমপ্লিট শাটডাউন ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেরুলবাড্ডায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ ও ছাত্রলীগের। নিজেদের ক্যাম্পাসের সামনে পুলিশের সাথে সংঘাতে জড়ায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রামপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। সেখানে ধাওয়া দেয় পুলিশ সদস্যদেরকে। যাত্রাবাড়ি শনির আখড়া এলাকাতেও সকালে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। লাঠিসোঁটা নিয়ে মহড়া দেয় বেশ কিছু লোকজন। পরে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। কাজলার টোল প্লাজাতেও সকালে বিভিন্ন গাড়িতে হামলার চেষ্টা হয়। এদিকে পাল্টা হামলা হয়েছে উত্তরাতেও। মিরপুর 10 নম্বরেও চলছে ব্যাপক সংঘর্ষ। ধানমন্ডিতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রামপুরা এলাকার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। রাজধানীর মধ্যবাড্ডা রয়েছে, মধ্যবাড্ডা থেকে একেবারে মেরুলবাড্ডা পর্যন্ত পুরো রাস্তায় আজকে যে শাটডাউনে ডাক দিয়েছে শিক্ষার্থীরা, কোটা আন্দোলনকারীরা, সেই শাটডাউনের জন্যই পুরো রাস্তায় একেবারে বন্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এবং পাশাপাশি তাদের মোকাবেলায় দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের লোকেরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটছে। এবং দেখতে পাচ্ছেন যে পুলিশও এখানে রয়েছে। রাস্তায় তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং অপরদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন। এবং আমরা আজকে এখানে এসে দেখেছি আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্যে সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখেছি। এবং বলা চলে যে যেদিকে যাচ্ছে, যাকেই একা পাচ্ছে তাকেই তারা মারার চেষ্টা করছেন এবং উভয়ই মারমুখী একটি অবস্থান তৈরি হয়েছে এখানে। এবং সবার হাতে লাঠি রয়েছে এবং মুহুর্মুহু একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ কিন্তু এখানে হয়েছে। আমার বুকে গুলি মারছে, আমি আপনি দাঁড়াইছি সামনে যাই, আমার হাতে দুইটা ছাত্র আহত, মেডিকেলে নিয়ে গেছে, দুইটা চোখে গুলি মারছে, পুলিশ কি চোখে গুলি মারতে পারে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। এবং ওইদিকে তিতুমির কলেজ সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ছাত্রলীগের অবস্থান, তারা শক্ত অবস্থানে রয়েছেন এবং অপরদিকে শিক্ষার্থীরা রয়েছেন, তবে এর সাথে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে। তবে সব মিলিয়ে বলা চলে যে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে এখানে। দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। কখনো আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা রয়েছেন তারা পিছু হচ্ছেন ওদের ধাওয়ায়, আবার কখনো তাদেরকে ধাওয়া দিচ্ছেন, তারা পিছু হচ্ছেন। বলা চলে এক ধরনের যে থমথমে পরিস্থিতি সেটা কিন্তু বিরাজমান আছে এখানে। এবং বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে, কোনো রকম যানবাহন কিন্তু এখানে চলাচল করছে না। এ ছিল এখান থেকে সর্বশেষ। বাহিনীর ভাই এবং বোনেরা, খুনি হাসিনা আপনাদেরকে মাঠে নামাইছে দেশে গণযুদ্ধরত কোমলমতি ছাত্রদের খুন করার জন্য। আপনারা বলবেন না না আমরা তো খুন করতেছি না। আসেন এটা আলাপটা শুনেন। আমাদের সামরিক বাহিনী জন্মগ্রহণ করছে 1971-এর মহান মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভে। আমাদের দেশপ্রেমিক সৈনিকদের প্রধানতম দায়িত্ব হচ্ছে বহিঃশক্তির আক্রমণ থেকে জীবন দেওয়া হইলেও দেশ এবং দেশের সকল নাগরিককে রক্ষা করা। মন দিয়ে শোনেন, আমরা দেশ পাওয়ার আগেই সেনাবাহিনী পাইছি। বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওসমানের সুযোগ্য নেতৃত্বে প্রথম তৈরি হয়েছে। আর আপনারাই মুক্তিযুদ্ধটা করছেন, তারপর দেশটা জয় করে না আমাদের হাতে দিচ্ছেন। শুধু তাই না, 1975-এর সিপাহী জনতা আবার হাত মিলাইছিল, আর একটা বিপ্লব করছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। এইটার সিগনিফিকেন্স কি জানেন? শুধু এটা সিগনিফিকেন্স, এটা ফলাফল কি যেটা আর্মি একটা সময় পাইছে। এর ফলে যে গড়ে ওঠার প্রক্রিয়ার কারণে এবং বাংলাদেশের ইতিহাস নির্মাণে অংশ নেওয়ার কারণে বাংলাদেশ আর্মিতে একটা ভেরি স্ট্রং ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট ছিল। ফলে সেনাবাহিনী একটা হাইলি রেসপেক্টেড ইনস্টিটিউট হয়ে উঠছিল। তাই আপনারা প্রত্যেক জেনারেশনের ব্রাইটেস্ট পোলাগুলোরে অ্যাট্রাক্ট করতে পারছিলেন। শুধু ব্রাইটেস্ট না, সবচেয়ে হৃদয়বান ছেলেগুলো পাইছিলেন। এখন আমার বয়সে যারা, তারা মিলাই দেখেন আপনার ব্যাচের কোন ছেলেগুলো আর্মিতে গেছিল। আমার ব্যাচের পোলাগুলোরে দেখে আমি কইতে পারি এখন আমার ব্যাচের আর্মি যারা ছিল বা আছে ওরা ফলা শুরু করবি আর কি। বেশি পুলিশ না, পাইটা যাবি। যাই হোক, এমন একটা ধারণা সমাজে তৈরি হয়েছিল যে আর্মিরা ভালো ম্যানেজমেন্ট পারে, তারা সৎ হয়, কর্মঠ হয়, আর্মির হাতে কোনো প্রতিষ্ঠান দিলে সেটা ভালো ফাংশন করবে। আপনি দেখেন যে সবগুলো হসপিটালে আর্মির পরিচালক বসানো হয়েছে একসময়। জিয়ার ইমেজ আপনাদের এই ভাবমূর্তি তৈরিতে সাহায্য করছে, এটা আপনারা মানেন বা না মানেন। আপনি দেখেন বাংলাদেশের মিলিটারি রুল আসছে, কিন্তু বাংলাদেশের মানুষ অ্যান্টি মিলিটারি হয় নাই। আপনি যদি এই ঐতিহ্যের কথা মনে রাখেন, তবে আপনাদের বন্দুক তাক করার কথা বিদেশি শত্রুদের দিকে। গভীর পরিতাপের বিষয়, অবৈধ মাফিয়া খুনি হাসিনা সরকার নির্দেশ দিছে আপনাদের বন্দুকের নিশানা হোক দেশের 18 কোটি মানুষ, যাদের রক্ষা করাই আপনাদের কাজ, হত্যা করে না। ওকা বলছে যে কারফিউ আপনারা নামতেছেন দেখামাত্র গুলি করার জন্য। আপনারা কিন্তু গুলি ধরতেছেন না, কিন্তু ইন্টেলিজেন্স দিতেছেন পুলিশকে ড্রোন উড়াইয়া, যেন পুলিশ নিখুঁতভাবে মারতে পারে আমাদের বাচ্চাদের।
তাই শনিবারও মারা গেছে 40 জন। দেখেন ওয়াহিদুজ্জামান অ্যাপোলো সে দেখাইছে আপনারা কোথায় থেকে ড্রোন উড়াইছেন, কেমনে কি কোথায় আনছেন এবং কি করতেছেন। 8 ঘন্টা ধরে উড়াইছেন ড্রোন। যেই জায়গাগুলোতে আমাদের ছেলেপেলে বাচ্চারা লড়াই সংগ্রাম করতেছে, মাঠে আছে, সেই জায়গাগুলোতে আপনারা ড্রোন উড়াইছেন আর ওই রেকর্ড দিচ্ছেন পুলিশে। তারপর পুলিশ যে ধরে 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 মারছে। এই হত্যার দায়িত্ব আপনাদেরও। নিজের হাতে মারেন নাই, চালাকি কইরা, কিন্তু চাপা মাইট দিচ্ছেন, এটা আমরা জানি, আমরা রেকর্ড করছি। আপনাদের হাতে রক্তের দাগ লাগছে, আপনারা যতই অস্বীকার করেন। যাদের অর্থে আপনাদের বেতন জোটে আজ সেই দেশবাসী আপনাদের টার্গেট। আপনারা ভেবে দেখছেন যে আপনাদের কোথায় এনে দাঁড় করানো হয়েছে? একটা কথা কইয়া নি, শুনেন, তাইলে বুঝতে পারবেন যে সোসাইটি এখন আপনাদের কিভাবে দেখে। যেদিন কারফিউ দেয়, অনেকে আমাকে বলছে, প্রায় 20-25 জন, অনেক তো এই যে হোয়াটসঅ্যাপে আসে, মেসেঞ্জারে আসে, ইমেলে আসে, সিগনালে কল দেয়, সিগনালে মেসেজ পাঠায়, প্রায় 20-25 জন, যে দাদা আর্মির পোশাক পরে ইন্ডিয়ান আর্মি এসে আমাদের মারবে, যেন বদনাম হয় আমাদের আর্মির। মানে বুঝছেন, সে বিশ্বাস করতে চায় আপনি তার দিকে গুলি ছুটতেছেন না, আপনি তার দিকে গুলি ছুটবেন না। আমাকে এই যে ছবি পাঠাচ্ছে অনেকে, কইছে দেখেন হাতে কি শিকরা পরে, যে এটা কি দেখেন, দেখে ইন্ডিয়ান মনে হয় না, ইন্ডিয়ান লাগে না চেহারা। এটা কিন্তু এখনকার ছবি না, এটা অনেক আগের, ওই মোদি আসছিল যে সময়, ওই সময়কার ছবি। আমার হাতে ইনফ্যাক্ট এই জিনিস ছিল এক সময়, দিল্লিতে গুরুদ্বারাতে গেছিলাম, এটা কিনে পড়ছি, আর আমি তো হাতে এইসব পড়ি, আপনারা জানেন। কিন্তু কালেকটিভ সাইকি হইতেছে যে সে বিশ্বাস করতে চায় যে আমারে গুলি করতেছে সে বাংলাদেশের কেউ না, আমি তার সাথে কিছু শেয়ার করি না, হি ইজ নট পার্ট অফ মাই সোসাইটি, সে আমার সমাজের কেউ না। যে পুলিশ তারে মারতেছে সেই বাহিনীকেও সে রক্ষা করতে চায়। যখন সে ইভেন পিটায় মারতেছে পুলিশকে, তখনও সে মনে করে যে বেটা নিশ্চয়ই ভিন দেশি, আমার দেশের না। এই কারণেই তারা বিশ্বাস করেনি পিলখানায় আমার দেশের নাগরিক সেনা অফিসারদের মারছে। সে মনে করে ইন্ডিয়া থেকে আইসে মারছে। একটা ডিপ কানেকশন সে ফিল করে এত কিছুর পরেও। কোনোদিন এটা ভাইবা দেখছেন? আপনারা ভাবেন না এগুলো। হ্যাঁ, এই ফাইনার সাইডগুলো এখন আপনাদের মধ্যে নাই তো, কারণ ওই হৃদয়বান পোলারা এখন আর আসে না। আমি জেনারেল সাহেবদের কথা বলবো না, খুনি হাসিনার কাছে আত্মসমর্পণ করে তারা প্রমোশন পাইছেন, জেনারেল হয়েছেন, এটা তো সবাই জানে। মোটা আজিজের মতো মোটা থেকে ফুলে ফেপে মোটা তর হয়েছেন, আরো মোটা হয়েছেন। দেশ রক্ষা করবেন কি? বিডিআর নিজেদের সহকর্মীদের গণহত্যার মুখে ফেলে মির্জাফরের মতো মাত্র 2 মাইল দূরে ক্যান্টনমেন্টে বসে বসে আঙুল চুষছিলেন। হাসিনা আপনাদের আসতে দেয়নি, কোনোদিন জিজ্ঞেস করেননি কেন আমাদের যাইতে দিলেন না। ওরা তো ডাকছিল আপনাদেরকে, তাই না? হাসিনা ডাকলে লাভ মেরে আসেন না বেসামরিক প্রশাসনকে সাহায্য করার জন্য? তো ওরা ডাকছিল না আপনাদেরকে, আপনার সহকর্মীরা, আপনার সহযোদ্ধারা, আপনার কোর্সমেটরা ডাকছিল না? জান নাই কেন? সীমান্তে ফেলানির লাশ ঝুলে পড়ে রইল কাঁটাতারের উপরে, আরো কয়েকশো দেশবাসীকে বিএসএফ এমনকি দেশের ভূখণ্ডের ভিতরে ঢুকা নিয়মিত নির্বিচারে হত্যা করলো। জেনারেল সাহেবদের কোনো স্যাদব্যাট নাই, কোনো নড়চড়া করছেন? করেন নাই। মানে ঘৃণ্য জান্তা 10 লক্ষ রোহিঙ্গারে বাংলাদেশে ঢুকাই দিল গণহত্যার পরে, কিন্তু জেনারেল সাহেবরা ওই জান্তার সাথে ডিফেন্স কূটনীতি চালাই গেলেন। তাদের বিরুদ্ধে বন্দুক ধরার সাহস করলেন না, এমনকি টু শব্দ করার সাহস করলেন না। রাস্তা তৈরি করার প্রকল্পে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আমাদের অর্থে রাস্তা তৈরি করার প্রকল্পের তদারকি করলেন ভারতীয় জেনারেলরা, এবং সেইটা করলেন ভারতীয় সমর কৌশলের পার্ট হিসাবে। আপনারা সার্কুলার দিলেন, ইচ্ছা আপনারা ঘুমায় থাকলেন জেনারেল সাহেবরা, নানা রকম জাগতিক সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত থাকলেন। একবারও কি ভাবছেন যে দেশের বাজেটে সিংহভাগ প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় দেশের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে, ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার কাজে না তো? এটা মির্জাফর রেজিমের দাস হওয়ার জন্য তো না। বাংলাদেশের মানুষকে ডিফেন্স বাজেট দিতে চাইবে, আর চাইবে? আমি শিওরের পরের বছর থেকে আপনারা অব্যাহত সমালোচনার মধ্যে পড়বেন। হাসিনা যদি পড়ে সেটা অন্য বিষয়, কিন্তু হাসিনা যদি না পড়ে আপনাদের খবর আছে। আপনাদের বাজেট আপনারা জাস্টিফাই করতে পারবেন না। আপনারা তো যুদ্ধাস্ত্র সমরাস্ত্র কেনেন না, কিনতে দেওয়া হয় না। আপনাদের বাড়ি বানান সুরম্য বাড়ি, এমন সুরম্য বাড়ি যে চিফ অফ আর্মি স্টাফ তার বাড়ি এমন সুরম্য যে সৌদি বাদশারাও লজ্জা পাবে। এত আপনাদের আরাম আয়েশ লাগে, গতরে এত চর্বি। সুতরাং জাতির এই ঐতিহাসিক ক্রান্তি লগ্নে ওই জেনারেল মোটা জেনারেলদের কাছ থেকে দেশপ্রেম এবং জনতার প্রতি দায়বদ্ধতা এবং সলিডারিটি প্রত্যাশা যদি না করি তাহলে কি ভুল হবে? কিন্তু তা সত্ত্বেও আমি আশা করবো জেনারেল সাহেবরা আমাকে এইবার ভুল প্রমাণিত করুক। তবে আমি জেনারেলদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেছি না, আমি বক্তব্য রাখতেছি মিড লেভেল অফিসার, এনসিও, জেসিও থেকে শুরু করে সাধারণ সৈনিক ভাইদের উদ্দেশ্যে। আপনারা প্রতিরক্ষা বাহিনীতে কাজ করছেন দেশ রক্ষার মহান ব্রত নিয়ে, হালুয়া রুটির ভাগ আপনাদের জোটে না। জাতিসংঘের শান্তি রক্ষার কাজে আপনারা অনেকেই অংশ নেন, সেখানে কনফ্লিক্ট রিটেন সমাজগুলোকে সাহায্য করছেন স্বাভাবিক অবস্থা ফিরে আনতে। আপনাদের কাজ এতই ভালো হয়েছে আফ্রিকার কোনো দেশে বাংলা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পাইছে। আপনারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে গর্বিত করছেন। এইবার আপনাদের পালা দেশকে, নিজের দেশকে এই একই সেবা দেওয়ার। স্বৈরাচারের গত 1.5 দশকের শাসনকালে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আজ সম্পূর্ণভাবে বিপর্যস্ত। আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে পরিণত করা হয়েছে শাসক গোষ্ঠীর ক্রীড়নক হিসেবে। পরিস্থিতি এতটাই খারাপ যে সেনাবাহিনী থেকে জনগণের আস্থা অনেকটাই সরে গেছে। তারা আর আপনাদের উপরে ভরসা করতে পারতেছেন না। ক্ষোভে দুঃখে তারা সেনাবাহিনীকে সোনা বাহিনী বলে। জানেন এটা কি ট্রলার চাইতে কম অপমানজনক একটা শব্দ? কেউ কেউ বলে আপনারা 2টা জিনিস ছাড়া আর কিছু চিন্তা করেন না, প্যাট। এই প্যাট আর চিন্তা করতে গিয়ে আপনাদের জেনারেলরা সন্তুষ্ট চিত্তে হাসিনার দাসত্ব বরণ করছে। এটা আপনাদের জন্য কেবল হতাশার না, অপমানের। আজ সময় আসছে এই হতাশা দৃঢ় হাতে দূর করার এবং আপনাদের হৃত সম্মানের আসন ফিরে পাওয়ার। আজকের এই প্রকৃত মুক্তিযুদ্ধ আপনাদের জন্য নিয়ে আসছে এক অনন্য সুযোগ, এদেশের জনগণের ন্যায্য গণসংগ্রামের অংশীদার হইতে। সৈনিক হিসেবে আপনাদের প্রধান কর্তব্য আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা। আজকের যুদ্ধে আপনাদের কাছে এক অভূতপূর্ব দুয়ার খুলে দিচ্ছে সাচ্চা দেশপ্রেমিক হিসেবে এই সুমহান কর্তব্য পালন করার।
প্রথম মুক্তিযুদ্ধে অফিসার থেকে সৈনিক কেউ উপরের আদেশের জন্য অপেক্ষা করেন নাই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। দেশের ডাকি যথেষ্ট ছিল, বিদ্রোহ করছিল এবং সেই জন্যই দেশটাকে জয়ও করতে পারছিল। এবারও তাই। আসেন, দেশের প্রতি আপনার পবিত্র অঙ্গীকার জীবন পণ করে হইলেও পালন করেন। যে শপথটা নেন চাকরিতে ঢোকার সময় নিজ নিজ ধর্মের গ্রন্থের উপরে হাত রেখা, সেই শপথের কথা চিন্তা করে দেখেন কার প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে, সরকার না রাষ্ট্র? রাষ্ট্র মানে জনগণ। সেই লক্ষ্যে জনগণের বিরুদ্ধে অবৈধ সরকারের সকল আদেশ নির্দেশ অবৈধ হিসেবে গণ্য করে তা পালন থেকে বিরত থাকেন এবং বাহিনীকে এমন নির্দেশ দিলে তাকে প্রতিহত করেন, যেমনটা করছিলেন প্রথম মুক্তিযুদ্ধের সৈনিকেরা। সকল ক্যান্টনমেন্ট থেকে বেড়ে এসে জনগণের কাতারে, যেমনটা আপনারা পূর্বসূরীরা করছিলেন ৭৫-এ, ৭ই নভেম্বরে। এই অবৈধ সরকারের প্রতি প্রতিরক্ষা বাহিনীর সমর্থন প্রত্যাহার নিশ্চিত করার জন্য আপনাদের কমান্ডিং অফিসারদের উপর তীব্র চাপ প্রয়োগ করুন, যা সামরিক বাহিনী করছিল 1990 সালে এরশাদের বিরুদ্ধে আন্দোলনের শেষ পর্যায়ে। সেজন্য আমরা বিজয়ী হয়েছিলাম। আমাদের এই প্রকৃত মুক্তিযুদ্ধ একটা ন্যায্য সংগ্রাম, একটা বৈধ সংগ্রাম, একটা নৈতিক সংগ্রাম। এই যুদ্ধে আমাদের বীর জাতি সফল হবেই ইনশাল্লাহ। আমাদের তরুণ সমাজের অভূতপূর্ব আত্মত্যাগ নিশ্চয়ই খোদা তাআলা বৃথা যেতে দেবেন না। প্রতিরক্ষা বাহিনীর ভাই বোনেরা, আসেন এই যুদ্ধে আপনাদের মহান ভূমিকা পালন করেন, এই যুদ্ধের পূর্ণ সাফল্য নিশ্চিত করেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এই পবিত্র জমিন জালেমের কালো হাত থেকে মুক্ত করেন, আর আপনাদের হারানো গৌরব আর সম্মানের আসন ফিরা পান। আমরা কথা দিতেছি, সামরিক বাহিনীর সাথে একসাথে হাতে হাত মিলায় আমরা আগামীর বাংলাদেশ তৈরি করব। সৃষ্টিকর্তা আপনাদের এই কর্তব্যে সামিল হওয়ার এবং কামিয়াব হওয়ার তৌফিক দান করুন। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।